সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। যে বিষয়গুলো তোমাদের নানাভাবে আমরা বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই তোমরা করছো। চলো আজ আমরা যে বিষয়গুলো জানবো একটু তোমাদের বলে নিই। আজ তোমাদের সবার শেষে তোমাদের বন্ধু একটা দারুণ বিজ্ঞানের মজার পরীক্ষা করে দেখাবে। এটার জন্য কিন্তু তোমার বিশেষ কিচ্ছু লাগবে না, তোমার হাতের কাছে জিনিস দিয়েই সম্ভব সেটা। আর ভাস্কর স্যার তোমাদের আবার আজকে মেঘের দেশে বেড়াতে নিয়ে যাবেন। তোমাদের যে মেঘের মুলুক আছে দ্বিতীয় শ্রেণীর, সেটার আজ দ্বিতীয় ভাগ থাকবে। আজকে আমরা ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট, লব হর এগুলোকে হিসেব করে যে বিষয়গুলো বড় ছোট নির্ণয়, সেটা আমরা হাতে কলমে করব। এবং তোমাদের সাহেব স্যার তোমাদের যে টেন্স পড়াচ্ছিলেন আজকে তার তৃতীয় পর্ব, তিনি অন্য একটা টেন্স তোমাদের পড়াবেন। তাহলে চলো আমরা আজকে আমাদের আসর শুরু করি তোমাদের প্রথম শ্রেণীর একটি গান দিয়ে। ছোট বন্ধুরা, তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ে যে কবিতাটা আছে, চলো আমরা গানের সুরে একবার করে নিই। আমার সাথে করবে কিন্তু। ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদপি, নিজের দোষে ফুল শেষে হলো তো ফুলকপি। ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদপি, নিজের দোষে ফুল শেষে হলো তো ফুলকপি। উঠ ভাবলো আর কতদিন চুপটি করে থাকি, গজালো তার অমনি ডানা হলো সে উট পাখি। উঠ ভাবলো আর কতদিন চুপটি করে থাকি, গজালো তার অমনি ডানা হলো সে উট পাখি। মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেল ডাঙা, নিজের দোষে মাছ শেষে হলো তো মাছ রাঙা। মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেল ডাঙা, নিজের দোষে মাছ শেষে হলো তো মাছ রাঙা। তাহলে কবিতাটা এবার সুন্দর করে বারবার গাও এবং লিখে ফেলো। তাহলে চলো এরপর আমরা ভাস্কর স্যারের সাথে চলে যাই মেঘের মুলুক। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। গতকাল আমরা দ্বিতীয় শ্রেণীর মেঘের মুল্লুক গল্পটা পড়তে শুরু করেছিলাম। আজকে আবার বাকি অংশটা পড়ব। গতকাল আমরা দেখেছিলাম লেখক কীরকম করে সমতল অংশ থেকে শুরু করে ট্রয় টেনে চেপে আস্তে আস্তে উঁচুতে উঠে কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছিলেন। আজ পড়ব তারপর থেকে। আমি পড়ছি, তোমরা আঙুল দিয়ে যাও। প্রায় ৪,৫০০ ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো
রোদে ঝিকমিক করছে। তারপরে শীতৃয় ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে। ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলো সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো। দেখতে ভারী সুন্দর লাগে। কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘর বাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। তাহলে এই পর্যন্ত কি দেখলাম? লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আস্তে আস্তে টয় ট্রেনে করে দার্জিলিং শহরে পৌঁছে গেলেন। দার্জিলিং শহরটা ঠিক দেখতে কেমন কবির ভাষায় তা চলো ছবিতে দেখি এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই যে টয় ট্রেনের ছবিটা তোমরা কালকেও দেখেছিলে। দেখো, প্রথম দিকে টয় ট্রেনটা যাওয়ার সময় পাহাড় কিন্তু বাঁ দিকে, আর টয় ট্রেনটা ছুটছে উত্তরমুখ। এইভাবে বেশ কিছুটা পথ যায়। লেখক বলেছেন 4500 কিমি উচ্চতা পর্যন্ত এইভাবেই যায় টয় ট্রেন, হাঁপিয়ে 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 ওঠে। তারপরে ওই যে পাহাড়ের বাঁকটা, দূরের বাঁকটা ঘুরেই আবার ট্রেন ছুটছে আরও উত্তরে। কিন্তু এখন দেখো, পাহাড় কিন্তু আর বাঁ দিকে নেই, এখন পাহাড় হচ্ছে ডান দিকে। তাই আগে বাঁ দিকে পাহাড় ছিল, তাই উত্তর দিকে দেখতে পাওয়া যাচ্ছিল না কি আছে, কিন্তু এখন বাঁ দিকে দেখো ফাঁকা এবং দূরে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। লেখকও ওই দূরেই দেখতে পেয়েছেন বরফে ঢাকা চূড়াগুলো রোদে ঝিকমিক করছে। পাহাড়ের বাঁকে বাঁকে কি যে অপরূপ সৌন্দর্য যে না গেছে তার পক্ষে অনুভব করা খুব মুশকিল। এক একটি বাঁক ঘুরলেই এক এক রকম দৃশ্য। প্রকৃতির যে কি নিসর্গ শোভা তা পাহাড়ে গেলেই বোঝা যায়। এক অনবদ্য প্রাকৃতিক শোভার সাক্ষী হতে হতে পৌঁছে যাব একটি নতুন জায়গায়। এখানকার মানুষজনও একটু আলাদা ধরনের, কিন্তু মনে রাখতে হবে এরাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী, তাই আদপে এনারাও বাঙালি। যাই হোক, এখানকার ঘর বাড়ি কিন্তু একদম অন্যরকম। কাঠ, টিন প্রভৃতি হালকা জিনিস দিয়ে এখানকার ঘর বাড়ি তৈরি হয়। কংক্রিটের বাড়িও দেখতে পাবে, বেশিরভাগ বাড়ি কংক্রিটের। তবে বাড়িগুলি দেখো পাহাড়ের গায়ে কীরকমভাবে সাজানো, যেন মিষ্টির দোকানিরা থরে থরে মিষ্টি সাজিয়ে রেখেছে। আর সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় এখানকার মেঘের খেলা। মেঘের অনবদ্য খেলা আমাদেরকে মোহিত করে তোলে। আর মেঘের খেলা, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যাব ঘুম স্টেশন। লেখক বলেছেন না, এই ঘুমই হলো দার্জিলিং যাওয়ার পথে সবচেয়ে উঁচু স্টেশন। দার্জিলিং তারই এক স্টেশন পরে, তবে একটু নিচে। দেখো আমরা কীরকম আঁকা বাঁকা পথ পেয়ে টয় ট্রেনে করে আমরা ঘুমে পৌঁছে গেলাম। আর একটি স্টেশন পরেই আমাদের গন্তব্যস্থল। এই মাত্র 5 মাইল যেতেও কিন্তু আধ ঘন্টারও বেশি সময় নিয়ে নেয় এই টয় ট্রেন। এই শহুরে পথেও কিন্তু নৈসর্গিক শোভা অপরূপ। আমরা বাড়ির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব দার্জিলিং। চলো এবার গল্পের বাকি অংশটা পড়ে ফেলি। আমি পড়ি আর তোমরা আঙুল দিয়ে যাও কিন্তু। অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে।
তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছু আঁক। দুষ্ট মেঘের খোকা, রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর এক পা দুপা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় দিল ঢেকে, আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড়, বন, বাড়ি, ঘর সব গ্রাস করে ফেলল। তখন আর আশপাশের বাড়ি, ঘর, গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলছে না, এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে সব মেঘ উড়ে গিয়ে চারিদিক রোদ ঝকমক করছে। ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও পলে পলে নূতন হতে থাকে। এই মিছরির কুঁদের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরদের উপর চাঁদের কাজের মতো, এই খড়ির মতো, যেন জাদুঘরের ভেলকি। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, সে যে কি সুন্দর, তার তুলনা কোথাও নাই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে, তবে তার শোভা হয় যেন আরও চমৎকার। অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে। কিন্তু যে বোঝে সে দেখেই বলে, আহা! অংশ মানে কি? অংশ মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে মূল গল্প, তা থেকে কিছুটা অংশ কেটে তোমাদের পাঠ্যের জন্য নির্বাচিত করা হয়েছে। যাই হোক, তাহলে আমরা পুরো গল্পাংশটা পড়ে ফেললাম। এবার নিচে দিকে দেখো একটা ছবি আছে। এই ছবিটা একদম যে ভিডিওগুলো তোমরা দার্জিলিংয়ের দেখেছো ঠিক সেই রকমই না? দেখো কীরকম বাড়িগুলো মিষ্টির দোকানের মিষ্টির পেটের মতো সাজানো আছে। যাই হোক, তাহলে তোমরা কিন্তু সুন্দর করে বাড়িতে পাঠ করবে গোটা গল্পাংশটা। আর আজকের মতো আমাদের বিদায় নেওয়ার আগে আমরা সবাই মিলে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ভিডিও আমরা দেখব, আর অবশ্যই গল্পের সঙ্গে সেটাকে মেলাবো। চলো দেখা যাক, আর পড়তে ভুলো না কিন্তু। শুধু তোমরা আকাশের কি অপরূপ সৌন্দর্য তা লক্ষ্য করো। কবির ভাষায় লাজুক আকাশের রং বদলে যাচ্ছে নতুন থেকে নতুনতর। আর সঙ্গে মেঘের খেলা, লেখকের ভাষায় নতুনতর মেঘের খেলা। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আলো আর ছায়ার কি মধুর খেলা।
ঠিক এই কারণেই বোধহয় রাতের আকাশ লেখকের কাছে আরও বেশি করে মাধুরীমাপূর্ণ। এবার তোমার বইয়ে থাকা হাতে কলমে অংশের এই 1 নম্বর প্রশ্নগুলির উত্তর করে দেখাও। কেমন লাগলো বেড়াতে? আশা করি দারুণ লেগেছে। তাহলে চলো এরপর আমরা চলে যাই টেন্স শেখার ক্লাসে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি গ্রামার শেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাই চলো আজকে জেনে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝবো আর কিভাবে বাংলা থেকে ইংরেজি করব। দেখো, তোমাদের এই ক্লাসটা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ইংরেজি গ্রামার। আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছে? বাক্যের মধ্যে স্থিত ক্রিয়াপদের দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো কাজ করেছে, করিয়াছে, করেছেন, করিয়াছেন ইত্যাদি বোঝায়। তাহলে বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকে তার মধ্যে কোনো ব্যক্তিও থাকতে পারে বা বস্তু। সেই ব্যক্তি বা বস্তু যখন কোনো কাজ করিয়াছে, করেছে, করেছেন, করিয়াছেন এসব বোঝায়। অথবা আমি বাক্যটা পড়ে যদি বুঝতে পারি যে বাক্যের মধ্যে গিয়াছি, গিয়েছেন, বলেছেন, জানিয়াছি এই ধরনের ক্রিয়াযুক্ত শব্দ যদি থাকে। ক্রিয়া কাকে বলছে? না, যেটা কাজ করা বোঝায়। তা যাওয়া থেকে এসছে গিয়াছি, গিয়েছেন। বলা একটা ক্রিয়াপদ, সেই বলা ক্রিয়াপদ থেকে এসেছে বলেছেন। জানা থেকে এসেছে জানিয়াছি। তাহলে এই ধরনের যে ক্রিয়াপদগুলো, যেমন আরও ক্রিয়াপদ হতে পারে খাওয়া থেকে হতে পারে খেয়েছি। গান গাওয়া থেকে হতে পারে গেয়েছি। তারপর হতে পারে এসেছি, আসা থেকে হচ্ছে এসেছি। এই সমস্ত ক্রিয়াযুক্ত যদি শব্দ থাকে তাহলে আমি বলবো যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে বলে বুঝে নেব। তাহলে বাক্যটি কী টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখো, উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আমি লোকটিকে স্বাগত জানিয়েছি। স্বাগত জানানো ইংরেজি ওয়েলকাম। আই হ্যাভ ওয়েলকামড দ্য পারসন অর দ্য ম্যান। ব্যক্তি বা লোক পারসন হতে পারে বা ম্যান। তাহলে দেখো এখানে আয়ের পরে হ্যাভ বসেছে, সাবজেক্টের পরে হ্যাভ, আয়ের পরে হ্যাভ। আই হ্যাভ ওয়েলকাম, তার সঙ্গে দেখো ডি যুক্ত হয়েছে, মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড পাস্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে লিখছি পিপি। I have welcomed the person. We have returned from school. আমরা বিদ্যালয় থেকে ফিরেছি বা ফিরিয়াছি। দেখো এখানেও বিদ্যালয় থেকে ফিরেছি, তাহলে ফেরা এটা একটা ভার্ব, তার সঙ্গে কী হচ্ছে? ফিরেছি। এরপর দেখো যদি এরকম থাকে, হি হ্যাজ gone, he has gone to school, he has gone to school, মানে সে বিদ্যালয় গিয়েছে। তার মানে দেখো এটা বোঝাচ্ছে যে সে একটু আগে বিদ্যালয়ে গিয়েছে, এরকম একটা সেন্স পাওয়া যাচ্ছে, মানে যেই কাজটা একটু আগে হয়ে গেছে। এরকম যদি আমি একটা সেন্স পাই তাহলেও আমি বলতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ রিটার্নড ফ্রম স্কুল, উই হ্যাভ রিটার্নড ফ্রম স্কুল, আমরা বিদ্যালয় থেকে ফিরেছি। তাহলে একটু আগে ফিরেছি এটা ভাবতে পারি। আই হ্যাভ ওয়েলকামড দ্য পারসন, আমি ব্যক্তিটিকে স্বাগত জানিয়েছি, ব্যক্তিটিকে একটু আগে স্বাগত জানিয়েছি। এভাবে ভাবলে আরও দেখো সহজ হয়ে যাবে। এবার দেখো আমি লিখছি রোহিত
রোহিত হ্যাজ ফরগট, রোহিত ভুলে গেছে, টু গো টু দ্য মার্কেট, MARKET, রোহিত হ্যাজ ফরগট টু গো টু দ্য মার্কেট, রোহিত বাজার যেতে ভুলে গেছে। দেখো ফরগেট, ফরগট, ফরগটেন, এগুলো হচ্ছে 3 ধরনের ফর্ম। তার আগে দেখে নাও সাবজেক্টের পরে কি হবে, হ্যাজ বা হ্যাভ থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকবে। এই দেখো হ্যাভ আছে, উই হ্যাভ, আয়ের পরে হ্যাভ, হি এর পরে হ্যাজ, আর রোহিতের পরে হ্যাজ, রোহিতের পরে হ্যাজ। রোহিত কি না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রোহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো রোহিতের পরে হ্যাজ হয়েছে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ হয়েছে। উইটা কিন্তু ফার্স্ট পারসন, হ্যাভ হয়েছে। তাহলে আই বা উইয়ের পরে হ্যাভ, এটি মনে রাখতে হবে। আর কি হবে না মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, রোহিত হ্যাজ ফরগট টু গো টু দ্য মার্কেট। তাহলে 3 ধরনের ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট, আর একটা দেখো পাস্ট পার্টিসিপল, PARTICIPLE। তাহলে দেখো ফরগেট, আমরা একটা শব্দ পেলাম ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট, ফরগট। এবার দেখো গো পেলাম একটা, গো, পাস্ট কি হবে, গো এর পাস্ট ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল গন, GONE। দেখো এখানে পাস্ট পার্টিসিপল গন, GONE, গন হয়েছে। এখানে দেখো পাস্ট পার্টিসিপল ফরগট, ফরগটেন হবে না, ফরগেট, ফরগট, ফরগট। তাহলে এই ফর্মটা হবে আমার এই হ্যাজ বা হ্যাভের পরে। সবার নিশ্চয়ই মনে থাকবে সবসময় আমরা 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব। যদি আমি নাম্বার দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তা 3 নাম্বার যে আমি ভার্বের ফর্ম পাচ্ছি, সেই 3 নাম্বার ফর্মটা আমি ব্যবহার করব। আর কি ব্যবহার করব না সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ হবে। আর বাংলার ক্রিয়াপদের শেষে কি থাকবে, হয় থাকবে করিয়াছি, করিয়াছেন, এসব থাকবে, না হলে কি থাকবে না মূল যেটা ভার, যেমন যাওয়া থেকে এসছে গিয়াছি, বলা থেকে বলেছেন, জানা থেকে জানিয়াছি, এরকম বাংলার ক্রিয়াপদের সঙ্গে এই ইয়াছি, ইয়াছেন এগুলো থাকবে। এগুলো দেখে আমি বুঝবো পাস্ট পারফেক্ট। আর তারপরে করার সময় আমি কি করব না সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসাবো, আর সাবজেক্টটা হবে পাস্ট পার্টিসিপল ফর্মে। দেখো এটা ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড। তাহলে ওয়েলকামটাও সবাই লিখে নাও, ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম, ওয়েলকামড, WELCOME, শুধুমাত্র ডি যোগ হচ্ছে, ওয়েলকামড। আর উচ্চারণটা কি হচ্ছে ট, ওয়েলকামড। আর ওয়েলকামড WELCOMED, কিন্তু উচ্চারণ কি হচ্ছে না ওয়েলকামড, 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 ট উচ্চারণ হচ্ছে। তাহলে দেখো এই 3 নাম্বার ফর্মটা সবসময় ব্যবহার করব। আর কি করব না সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ।
এটা আমাকে দেখে বুঝতে হবে, সাবজেক্ট দেখে। তাহলে সবার মনে হচ্ছে এটা বোঝা হয়ে গেছে। এরপর তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। এই দেখো, এটা বাড়ির কাজ, হোম টাস্ক নাম্বার 1, এটাকে লিখে নাও। Fill in the blanks using present perfect tense of the verb in brackets. এই বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো আছে আমরা সেগুলোর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে এখানে লিখব। রিড মানে পড়া, আই ড্যাশ দ্য বুক, স্বদেশ ড্যাশ লিভ, LEAVE লিভ মানে ছেড়ে যাওয়া, হিজ হাউস। অর্জুনা ড্যাশ AIMM লক্ষ্য করা, অ্যাট দ্য বার্ডস আই। অর্জুনা ড্যাশ অ্যাট দ্য বার্ডস আই। পিটি উষা ড্যাশ কমপ্লিটের আমি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। দ্য রেস, একের দাগেরগুলো মনে হয় লেখা হয়ে গেছে, এবার দুয়ের দাগেরগুলো লেখো। নাম্বার 2, এই দেখো নাম্বার 2, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করি। চাষিরা মাঠ থেকে ফিরেছে, ইংরেজি ভাষা বাংলা ভাষাকে স্বাগত জানিয়েছে। মহসিন লোকটিকে সাহায্য করেছেন। কল্পনা চাওলা মহাকাশ থেকে ফিরেছেন। এগুলো সবাই লিখে নাও, এগুলো বাড়িতে চেষ্টা করবে। মনে হয় সবার লেখা হয়ে গেছে। আজকের ক্লাস এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। বাই বাই। এরপর চলো আমরা চলে যাই ভগ্নাংশ শেখার ক্লাসটাতে। বন্ধুরা, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 2 ভাগের 1 ভাগ মানে এই ভগ্নাংশটা, আর 3 ভাগের 1 ভাগ মানে এই ভগ্নাংশটা, এদের মধ্যে কে বড়? তুমি দেখেই বুঝতে পারছো। তুমি এদের মধ্যে তুলনা করলে বুঝতেই পারছো যে 2 ভাগের 1 ভাগে বেশি আছে, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগের থেকে বড়। তাহলে তুমি সুন্দর বসিয়ে দেবে 2 ভাগের 1 ভাগ গ্রেটার দেন 3 ভাগের 1 ভাগ। ঠিক সেই রকম ভাবে তোমাকে যদি বলা হয় এই 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই রকম একটা টুকরো, আর 4 ভাগের 1 ভাগ, তাহলে চলো আমরা লিখি 6 ভাগের 1 ভাগ আর দুটো ভগ্নাংশ, আরেকটা ভগ্নাংশ 4 ভাগের 1 ভাগ। এর মধ্যে কে বড়? তাহলে দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের 1 ভাগ একটা গোটাটাকে, অর্থাৎ একটা গোটাকে যদি আমরা এইরকম 6টা টুকরো করে নিই আমরা এইরকম একটা ভাগ পাবো। তাই এই ভাগটার নাম হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আমরা জেনে গেছি। আর গোটাটাকে যদি আমরা 4টে টুকরো করি, এই দেখো আবার দেখে নাও, আমরা যদি ঠিক গোটাটাকে 4 ভাগ করি, তার 1 ভাগ নিই, তবে এটা হলো 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা 4 ভাগের 1 ভাগ আর এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তাহলে তুমি দেখেই বুঝতে পারছো যে একটা রুটিকে যদি 6 ভাগ করে তার 1 ভাগ নেওয়া হয়, আর আরেকটা একই সাইজের রুটি, মনে রাখতে হবে রুটিগুলো কিন্তু হতে হবে এক সাইজের, অর্থাৎ একই সাইজের একটা রুটি থেকে 6 ভাগ করে তার 1 ভাগ নিলে, আর একই সাইজের আরেকটা রুটিকে 4 ভাগ করে তার 1 ভাগ নিলে
তুমি দেখতে পাচ্ছ যে এই টুকরোটা হচ্ছে ছোট, তার মানে এখানে তুমি এটা দেবে লেস দেন। তাহলে এটা তুমি শিখে গেলে যে ভগ্নাংশের, দেখো আমরা দেখতে পাচ্ছি কি যে এদের লব একই কিন্তু হর আলাদা। তাহলে যদি এমন কোনো ভগ্নাংশ হয় যাদের লব এক কিন্তু হর আলাদা, তাহলে তুমি সহজেই যার হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। তাহলে দেখো আমরা কি বলতে পারি, 7 ভাগের 3 ভাগ আর 4 ভাগের 3 ভাগ, এই ভগ্নাংশটাকে আমরা একটু চলো দেখে নিই। তাহলে 7 ভাগের 3 ভাগ মানে কি? তাহলে আমরা গোটা জিনিসটাকে ক টুকরো করব? 7 টুকরো করব। তাহলে দেখো আমরা একটু হাতে কলমে দেখে নিই। তাহলে গোটা জিনিসটাকে যদি আমরা 7টা টুকরো করি, এই রকম টুকরোগুলো আমরা পাবো। এই দেখো আমরা গোটাটাকে 7টা টুকরো করেছিলাম, আমাদের এরকম কার্ড ছিল, সেই কার্ডগুলো আমরা সাজিয়ে নিলাম। তাহলে দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা গোটাটাকে 7 ভাগ করেছি। তাহলে এই রকম হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে 7 ভাগ। এরপর চলো আমরা গোটাটাকে 4 ভাগ করি। তাহলে আমরা নিয়ে নেব, এখানে নিয়ে নিচ্ছি 4 ভাগ করি। চলো এই 1 ভাগ নিলাম, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ এবং 4 ভাগের 4 ভাগ। তাহলে দেখো আমরা নিয়ে নিয়েছি 4 ভাগের 4 ভাগ। তাহলে এই গোটা জিনিস দুটোই একই সাইজের। এরপরে আমরা কি করব, এখান থেকে নেব 7 ভাগের 3 ভাগ। তাহলে চলো আমরা নিয়ে পাশে রাখি এবং দেখি কোনটা বড়। তাহলে এখানে আমরা রেখে দিই 7 ভাগের 3 ভাগ, এই 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ এবং 7 ভাগের 3 ভাগ। এই দেখো আমরা নিলাম 7 ভাগের 3 ভাগ। আবার বলেছি আমাদের রুটিগুলোর কিন্তু আকার একই হতে হবে, তবে পরে এই ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারবো। তাহলে এটা হলো আমার 7 ভাগের 3 ভাগ। আর আমাকে নিতে হবে, এই দেখো আমি নিলাম 4 ভাগের 3 ভাগ। এই দেখো তাহলে তোমরা এরপর দেখেই বলো যে কে বড়, এদের মধ্যে কোন ভাগটা বড়। তুমি দেখে বুঝতেই পারছো যে এই ভাগটা হচ্ছে বড়। তাহলে আমরা কি শিখে গেলাম, যে যখন আমার ভগ্নাংশের, দুটো ভগ্নাংশের লব, এটারও লব 3, এটারও লব 3, যদি 1 থাকে তাহলে তুমি হরের দিকে তাকাবে। যদি হর যেটা কম সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। এখানে দেখো হর কম অর্থাৎ 4, অর্থাৎ জিনিসটাকে তুমি 4 ভাগ করে তার 3 ভাগ নিয়েছো, আর এখানে 7টা ভাগ করে তার 3 ভাগ নিয়েছো। তাহলে তুমি সহজেই বুঝতে পারছো যখন তুমি জিনিসটাকে টুকরো কম করবে তখন তুমি লবটা যদি একই হয় তুমি সেক্ষেত্রে ভগ্নাংশটা বেশি পরিমাণে পাবে। তাহলে আমরা শিখে গেলাম যদি দুটো ভগ্নাংশের লব একই হয় কিন্তু হর আলাদা থাকে, তাহলে যে ভগ্নাংশের হরটা কম সেই ভগ্নাংশটা বেশি। তাহলে এখানে এটা বেশি, তাহলে এটা গ্রেটার দেন। এই যে দেখো বেশি, ঠিক সেই রকম ভাবে দেখো এখানে এটা বেশি, কারণ এখানে কম ভাগ করা হয়েছে জিনিসটাকে। ঠিক এখানেও এটা বেশি, কারণ এখানে 4 ভাগ করা হয়েছে জিনিসটাকে, আর এখানে 6 ভাগ করা হয়েছে। তাহলে বুঝতে পারলে? তাহলে এইরকম ভাবে চলো আমি তোমাদের কতকগুলো ভগ্নাংশ দিচ্ছি যাদের লব একই কিন্তু হর আলাদা। তাহলে সেই ভগ্নাংশগুলোর মধ্যে কে বড় কে ছোট তুমি একটু বের করে ফেলো। 7 ভাগের 2 ভাগ নাকি 9 ভাগের 2 ভাগ, 6 ভাগের 5 ভাগ নাকি 7 ভাগের 5 ভাগ, 12 ভাগের 7 ভাগ নাকি 19 ভাগের 7 ভাগ, 17 ভাগের 9 ভাগ নাকি 10 ভাগের 9 ভাগ,
25/9 নাকি 12/9? এগুলো কে বড় কে ছোট সেই মতো গ্রেটার দেন, লেস দেন এই চিহ্নগুলি বসাও। চলো বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝি। এখানে বলছে একটা অংশে 2/1 রং করা হয়েছে, আমরা 2/1 নিলাম। এরপরে আরেকটা জায়গায় বলছে 4/1 রং দেওয়া হয়েছে, তাহলে আমরা ঠিক এইরকম একটা 4/1 নিলাম। দেখো আর একটা জায়গায় বলছে 8/1 রং করা হয়েছে, আমরা এই 8/1 নিলাম। তাহলে এখানে তুমি দেখো খালি চোখে দেখি বুঝতে পেরে যাচ্ছ যে যেহেতু আমরা একই রকমের একটা ভাগ থেকে একই রকমের একটা সমান মাপের কাগজ থেকে আমরা এই অংশগুলো কেটে নিয়েছি, তাই আমরা এখানে বুঝতে পেরে যাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা মাঝারি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। অর্থাৎ এ হচ্ছে সবচেয়ে বড় আর এ হচ্ছে সবচেয়ে ছোট। কিন্তু আমরা আজকে একটু অন্যরকম জিনিস করব। দেখো আমরা কি করব বলতো, আমরা এই ভগ্নাংশগুলোকে একটু লিখে ফেলি। এটা হচ্ছে 2/1, এটা হচ্ছে 4/1, আর এটা হচ্ছে 8/1। আমরা এরপর এদের এই তিনটে ভগ্নাংশের হরটা সমান করে দেব। অর্থাৎ এই 2/1 মানে আমরা এমন একটা জিনিস করব যাতে তলটা এদের প্রত্যেকটারই সমান হয়। তাহলে সমান করতে গেলে আমাকে কি করতে হবে, চলো আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখো এই হরগুলোকে আমরা লিখছি। এই ভগ্নাংশের হর হচ্ছে 2, এই ভগ্নাংশের হর হচ্ছে 4, আর এই ভগ্নাংশের হর হচ্ছে 8। তাহলে আমরা যদি 2-এর গুণিতকগুলো দেখে নিই, 2-এর গুণিতকগুলো কি কি আমরা জানি। 2-এর গুণিতক তার মানে তুমি যদি 2 করে নিতে থাকো, তাহলে এই 2 পেলে তুমি 2কে একবার নিলে 2, 2কে যদি তুমি 2বার নাও তাহলে কত হয়, 2 4। 2কে তুমি আরো একবার নাও তাহলে এই হয়ে যাচ্ছে 6। 2কে তুমি আরো 2বার নাও তাহলে এই হয়ে যাচ্ছে 8। তাহলে এইভাবে আমরা চলতেই পারি। এগুলোকে বলে 2-এর গুণিতক 8। তারপর আবার যদি তুমি 2টো নাও তাহলে 10 হবে, তারপর 12 হবে, এইভাবে চলবে। আমরা 8 অবধি রাখলাম কারণ আমি দেখতে পাচ্ছি কি কারণ সেটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা গুণিতক লিখে নিই। 2 5 10। এই দেখো আমরা 2 5 10 বানালাম। এরপর আমরা যদি 4-এর গুণিতক দেখি তাহলে 4কে একবার নিলে 4, 4কে 2বার নিলে 8, 4কে যদি আমরা 3বার নিই, চলো আরো একটা 4 নিই। এই দেখো 4 3-এ আমরা দেখতে পাচ্ছি 12। তাহলে এরপর 8-এর গুণিতক গুলো কত, 8-এর গুণিতক অর্থাৎ এই আমার একটা 8, আরো একটা 8 নিতে হবে, তাই তো। তাহলে চলো আমরা আরো একটা 8 বানাই। 4 5 6 7 8। তাহলে এই দেখো 8 1 8, 8 1 8, 8 2 16। তাহলে 8 1 8, 8 2 16, 8 3 24, এইভাবে চলতেই থাকবে। তাহলে দেখো এই 2-এর গুণিতকগুলো যে তালিকা, 4-এর গুণিতকগুলোর তালিকা এবং 8-এর গুণিতকগুলোর তালিকায় কোন কোন সংখ্যাগুলো আমরা দেখতে পাবো। একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আরো বেশি লিখি অনেক দেখতে পাবো,
কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি 8, এটারও রয়েছে 8, এখানেও রয়েছে 8। তাহলে আমরা এখানে কি করব, এই ভগ্নাংশগুলোর তলটা আমরা কি করে নেব, 2 কে আমরা বানাবো 8। তাহলে এই 2 কে 2 ভাগের 1 ভাগ মানে 8 ভাগের ক ভাগ? তাহলে চলো আমরা একটু জিনিসটাকে 8টা টুকরো করে নিই। আমরা 8টা টুকরো নিই, আমাদের কাটা ভগ্নাংশ এই দেখো করা আছে, সেখান থেকে আমরা 8টা টুকরো নিলাম। এই 8 ভাগের ক ভাগ হচ্ছে, দেখো আমরা আগে 8টা ভাগ নিয়ে নিই। এই দেখো আমরা গোটাটাকে 8টা ভাগ আমরা নিয়ে নিলাম। তার মানে আমরা বলতে পারি 2 ভাগের 1 ভাগ সমান, আমরা এগুলোকে সরিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 ভাগের, বলো তোমরা বলো ক ভাগ? 8 ভাগের 1 ভাগ, এগুলো প্রত্যেকটা 8 ভাগ করে, 8 ভাগের 1 ভাগ, সেই জন্য গোটাটা, এই যে আবার দেখো গোটাটাকে আমি 8টা টুকরো করেছিলাম, তাহলে এগুলো হচ্ছে 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 2 ভাগ, 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 4 ভাগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা হচ্ছে 8 ভাগের 4 ভাগ। কিন্তু আমরা কি করে পেলাম না, 2 কে দেখো আমরা কত দিয়ে গুণ করলে 8 হচ্ছে? 4 দিয়ে। হ্যাঁ, তাহলে 2 কে আমরা 4 দিয়ে গুণ করলাম, আর উপরেও আমরা 1 কে 4 দিয়ে গুণ করে দেব, কারণ ভগ্নাংশের ওপর আর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হলো 8 ভাগের 4 ভাগ। তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে দেখো এরপর আমরা তাহলে বুঝে গেলাম যে 2 ভাগের 1 ভাগ সমান 8 ভাগের 4 ভাগ, এটা আমার বোঝা হয়ে গেল। এরপর আমরা বুঝে নিই যে 4 ভাগের 1 ভাগ মানে 8 ভাগের ক ভাগ? এই তো তুমি দেখো এখান থেকে দেখতে পাচ্ছ যে দেখো 4 ভাগের 1 ভাগ সমান ঠিক এই যে 8 ভাগের 1 ভাগ আর 8 ভাগের 2 ভাগ। তাহলে আমরা কি করে পাবো না, এই 4 কে 8 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে দেখো আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, আর 1 কেও আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে গেল 8 ভাগের 2 ভাগ। তাহলে এই তো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ যে 4 ভাগের 1 ভাগ মানে 8 ভাগের 2 ভাগ, আর এই 8 ভাগের 1 ভাগ মানে তো 8 ভাগের 1 ভাগ, এটার তো আর বলার কিছু নেই। তাহলে দেখো আমরা এবার যেটা করলাম, এই 3টে ভগ্নাংশকে এমন ভগ্নাংশে পরিণত করলাম যাতে ওদের হরগুলো এক হয়, হরগুলো এক হয়। এটারও হর হয়ে গেছে এখন 8, এটারও হর হয়ে গেছে 8, এই ভগ্নাংশটা তো 8 আছেই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে তুমি তো সহজেই জানো, সহজেই আমরা বলতে পারি যে 8 ভাগের 4 ভাগ হচ্ছে সবচেয়ে বড়, তারপর হবে 8 ভাগের 2 ভাগ, আর তারপর হবে 8 ভাগের 1 ভাগ। অতএব আমরা এইটাকে বলতে পারি, এই চিহ্নটাও বলে অতএব আমরা বলতে পারি যে 8 ভাগের 4 ভাগ মানে কত? 8 ভাগের 4 ভাগটা আসলে কত? 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ গ্রেটার দেন 4 ভাগের 1 ভাগ গ্রেটার দেন 8 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা বুঝে গেলে। তাহলে এইভাবে আমরা দেখো একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট, তাহলে একই লব বিশিষ্ট ভগ্নাংশ, এই যে এগুলো একই লব বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে যেটির হর ছোট সেইটি হচ্ছে কি, সেই ভগ্নাংশটি কি হয়? বড় হয়। আর যেটির হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। তাহলে তোমরা এইভাবেও আমরা এই জিনিসটা বুঝে গেলাম। তাহলে চলো এরপর আমরা পরের অংশটায় যাই, কি বলছে দেখে নিই। পর দেখো বলছে আমরা কাগজ রং না করে ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। তাহলে চলো
আমরা এই অঙ্কগুলো করার জন্য আমরা এইভাবে কিছু কার্ডের সাহায্য নেব, ছোট্ট ছোট্ট বর্গাকার কার্ডের। তাহলে চলো আমরা 15 ভাগের 1 ভাগ আর 5 ভাগের 1 ভাগ এই ভগ্নাংশ দুটো নিই। তাহলে দেখো এই ভগ্নাংশ দুটো আমরা দেখতে পাচ্ছি কি যে এর হরগুলো আলাদা। তাহলে আমাকে করতে হবে কি, এই ভগ্নাংশটার হরগুলো সমান করতে হবে। তাহলে দেখো এর হর কত, এখানে এটা হচ্ছে 5, এর হচ্ছে 15। তাহলে আমি যদি এই 5কে 15 করে দিই তাহলে আমার দুটোরই হর সমান হয়ে যাবে। তাহলে কি করে করব না, 5 গুণিত 5কে কত দিয়ে গুণ করলে 15 হয়, 5কে কি করলে 15 হয়, 5 3 15। তাহলে আমি কি করব, এই ভগ্নাংশটার লব এবং হরকে 3 দিয়ে গুণ করব। এই যে প্রথমে আমি 5 ভাগের 1 ভাগ লিখে নিলাম, দিয়ে উপরেও 3 দিয়ে আর নিচেও 3 দিয়ে গুণ করলে আমার এই ভগ্নাংশটা হয়ে গেল 15 ভাগের 3 ভাগ। তাহলে চলো আমরা দেখো এটাকে কি সুন্দর আমরা কার্ড দিয়ে বুঝতে পারবো। তাহলে আমি 15টা নিই, এই 5টা করে নিচ্ছি, আচ্ছা 3টে করে নিচ্ছি। দেখো 3টে সারি করি, কটা সারি করতে হবে বলো তোমরা বুঝতে পারছো যে 3 5 15। তাহলে আমি এইভাবে 3 2 6, 3 3 9, 3 4 12 এবং 3 5 15। তাহলে দেখো এখানে আমি 15টা কাগজের টুকরো নেব। ঠিক সেই রকম ভাবে একই রকম ভাবে তুমি আরো 15টা কাগজের টুকরোকে পাশাপাশি বসাও। অর্থাৎ তুমি যে জিনিসটা দুটো কার্ড নিলে দুটোতেই দেখো সমান আকারের তুমি ক্ষেত্র পেয়ে গেলে, এটাকে বলে ক্ষেত্র, অর্থাৎ যতটা জায়গা জুড়ে আছে। তাহলে আমি এখানেও আর একটা 15 বানাই, চলো। এই দেখো আমি আরো একটা 15 বানিয়ে নিলাম। তাহলে আমি এখন দেখব যে এইটা আমি জিনিসটা বুঝবো। এই জিনিসটা আমি দেখো বুঝবো। তাহলে এই গোটাটা দুটো আমি একই আকারের, দেখো আমার কাগজ হয়ে গেছে, দুটো একই আকারের কাগজ ক্ষেত্র হয়ে গেছে। এইটাকে আমি 5 ভাগ করে তার 1 ভাগ নেব। তাহলে আমি যদি 5 ভাগ করি, তাহলে এই 1 ভাগ 5, এই 1 ভাগ 2 ভাগ 3 4 5। তাহলে দেখো এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। আর এটাকে আমি 15 ভাগ করেছি, এই প্রত্যেকটা 15 ভাগ। তাহলে আমি চলো এটাকে 15 ভাগ করি। এবার আমাকে 15টা ভাগ করে দিতে হবে যেন আমি 15টা টুকরো দেখতে পাই। দেখো আমি 15টা টুকরো দেখতে পাচ্ছি, এই দেখো আমি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। জিনিসটা বোঝো, একই সাইজের দুটো কাগজ বা একই সাইজের দুটো জিনিস নিয়ে আমি এটাকে 5 ভাগ করেছি, আর এটাকে, কারণ এর ভগ্নাংশের তলায় আমার 5 আছে, সেজন্য আমি 1 2 3 4 5, আর এটাকে 15টা ভাগ করেছি। দিয়ে তারপর আমি করব কি, এটা থেকে একটা অংশ নিয়ে নেব। তাহলে এইটা আমার একটা অংশ মানে কি এতটা। তাহলে আমি এখানে এটা নিয়ে নিচ্ছি, চলো এখানে আমি নামাই। এটা হচ্ছে 5 ভাগের 1 ভাগ, এটি হচ্ছে আমার 5 ভাগের 1 ভাগ। আর সমান টুকরো আমরা যদি 15টা করি, এখানে 15 ভাগের 2 ভাগ আছে। তাহলে চলো আমি এইটা 15 ভাগের 2 ভাগ নিলাম। তাহলে এরপর তুমি দেখে বুঝতে পারছো যে কে বড় কে ছোট। কে বড় আমরা দেখতে পাচ্ছি 5 ভাগের 1 ভাগ, আর এখানে 5 ভাগের 2 ভাগ। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো লবগুলো একই নেই, লবগুলো একই নেই, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে হরগুলোকে 1 করে নিতে হবে। অর্থাৎ এইটাও তুমি 15 ভাগের 2 ভাগ,
আর এটা হলো 15 ভাগের 3 ভাগ। তাহলে এরপর তুমি দেখতেই পাচ্ছ যে 15 ভাগের, বলো 15 ভাগের 3 ভাগ গ্রেটার দেন 15 ভাগের 2 ভাগ। অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে 5 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ আসলে 15 ভাগের 2 ভাগের থেকে বড়। তাহলে বুঝতে পারলে যে তোমার যদি দুটো এমন ভগ্নাংশ থাকে যার লবগুলো একই নয়, তখন তোমাকে কিন্তু হরগুলো একই করে দেখে নিতে হবে যে কোনটা। তাহলে চলো এখানে আমরা আরেকটা অঙ্ক করে নিই, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। কাকে কাকে? চলো এরপর আমরা আরেকটা ভগ্নাংশ নিই 3 ভাগের 2 ভাগ, আরেকটা হচ্ছে 9 ভাগের 2 ভাগ। এই ভগ্নাংশের দুটোকেই আমরা হরগুলোকে সমান করব। তাহলে চলো আমরা 3-এর গুণিতকগুলো কি কি জেনে নিই। 3-এর গুণিতক, 3-এর ঘরের নামতা, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12 এরকম করে চলে যাবে। আর 9-এর গুণিতক 9 18 এইভাবে চলে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা 9টা হচ্ছে এদের সবচেয়ে ছোট গুণিতক, সাধারণ সবচেয়ে ছোট গুণিতক। এটাকেই বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমার এই ভগ্নাংশটার তলটাকে করতে হবে 9। তাহলে আমি আগে ভগ্নাংশটা লিখে নিলাম। তাহলে 3কে 9 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। আর 2কেও অবশ্যই আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ভগ্নাংশের ওপর নিচকে সবসময় আমি একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটা 1 থাকে, এটা আমি জেনে গেছি। তাহলে এটা হবে 9 ভাগের, তাহলে 3 3 9 আর 3 2 6, আর এটা আমার 9 ভাগের 2 ভাগ। তাহলে দেখো আমার ভগ্নাংশের হরগুলোকে আমি 1 করে দিয়েছি। তাহলে চলো এরপর আমরা এটা হাতে কলমে একবার বুঝে নিই। তাহলে আমি করব কি, 9 ভাগ নেব। তাহলে এই 3 3 6, 3 3 9, আবার আরেকটা 9 নেব, 3, এই দেখো 6 আর 9 নিলাম। তাহলে দেখো দুটো আমি 9-এর টুকরো এখানে নিয়েছি, দুটো 9-এর টুকরো নিয়েছি। এরপরে সমান, দুটোই কিন্তু সমান, দুটোই সমান। তাহলে এরপর আমি করব কি, এই 9 ভাগকে আমরা 9 ভাগের আমরা 6 ভাগ নেব, 9 ভাগের আমরা 6 ভাগ নেব। তাহলে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা। এটাকেও আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিই। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই, তাহলে এই দেখো 9 হয়েছে আর এখানেও 9 হয়েছে। তাহলে এরপরে আমরা এই ভগ্নাংশের পাশে এটাকে বসাই, 9 ভাগের 6 ভাগ, তাহলে এই 3 3 6, তাহলে এটা হচ্ছে 9 ভাগের 6 ভাগ। আর এইটা কত? 9 ভাগের 2 ভাগ আমরা নিয়ে নিই। তাহলে এই আমরা 9 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম। তাহলে দেখো 9 ভাগের 6 ভাগ বড় না 9 ভাগের 2 ভাগ বড়? তুমি বুঝতেই পেরে যাচ্ছ যে আমরা তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, 9 ভাগের 6 ভাগ বড় কার থেকে? 9 ভাগের 2 ভাগ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পাচ্ছি কি, অতএব এটা আমরা লিখতে পারি যে 9 ভাগের 6 ভাগ এটা মানে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ 9 ভাগের 2 ভাগের থেকে বড়। তাহলে আবার দেখো আমরা শিখে গেলাম, ভগ্নাংশের যদি লব একই থাকে হরের দিকে তাকাবে, যেখানে হরটা ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে বড়। তাহলে তোমরা ঠিক সেইভাবে এই অঙ্কটা করো। এই যে অঙ্কগুলো রয়েছে তোমাদের এখানে, তুমি এই অঙ্কগুলোর মধ্যে বার করো, তাদের হরগুলোকে আগে 1 করে নেবে, দিয়ে তারপরে অঙ্কগুলো করবে। 4 ভাগের 1 ভাগ আর 32 ভাগের 3 ভাগ আর 7 ভাগের 2 ভাগ আর 21 ভাগের 5 ভাগ,
এটার মধ্যে দেখো কে বড় কে ছোট। 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ এবং 16 ভাগের 1 ভাগ। এই অঙ্কটার সাথে তোমরা এটাও দেখে নাও 5 ভাগের 3 ভাগ বড় নাকি 25 ভাগের 4 ভাগ বড়। তাহলে এই অঙ্কগুলো তোমরা হাতে কলমে এইভাবে কার্ড দিয়ে বুঝে প্রথমে তাহলে কি করবে, এদের হরগুলোকে 1 করে নেবে। হরগুলোকে 1 করে নাও, করে নিয়ে ভগ্নাংশটা এইভাবে আগে খাতায় করো, তারপরে কার্ড দিয়ে, অর্থাৎ এই যে তুমি বর্গাকার কার্ড আছে সেই কার্ডগুলো দিয়ে, ব্লকগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে করে ফেলো। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এরপর বুঝে তোমরা এই বিষয়গুলো একটু নিজেরা হাতে কলমে সব অঙ্কগুলো করে ফেলো। দেখা হবে আমাদের পরের অঙ্ক ক্লাসে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এভাবে নিশ্চয়ই তোমরা হাতে কলমে করবে তো? তাহলে আমরা কিন্তু ভালোভাবে শিখবো। তাহলে চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু শুভর কাছে। সে হাতে কলমে তোমাদের একটা দারুণ বিজ্ঞানের মজা করে দেখাবে। চলো যাই ওর কাছে। নমস্কার, আমি রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। আমার নাম শুভ বাউরি। আমি তোমাদের একটি বিজ্ঞানের দারুণ মজার পরীক্ষা করে দেখাবো। তার জন্য আমাকে একটি খাতা ও একটি কাগজ লাগবে। চলো আমি এবার এই দুটি জিনিসকে উপর থেকে মাটিতে ছেড়ে দেবো, দেখবো কোনটি আগে পড়ে। আমি এই কাগজটিকে যদি খাতাটার উপর রেখে দিই তাহলে কোনটি আগে পড়বে বলো তো বন্ধুরা? চলো করে দেখি। তাহলে দেখলাম যে দুটোই একসঙ্গে পড়ল। কারণ কি বলতো বন্ধুরা? তা ও মাটির মধ্যে ফাঁকা মনে হলো, এখানে কিন্তু বাতাস আছে। সেই জন্য এই খাতাটা আগে বাতাসকে কাটিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। ও এই কাগজটি হালকা, তাই হাওয়ার বাধাকে সহজে কাটিয়ে যেতে পারছে না, তাই সে ধীরে ধীরে পড়ছে। চলো আরেকবার দেখা যায়। দেখলে এই খাতাটি আগে মাটিতে পড়লো, ও এই কাগজটি হালকা, তাই ধীরে ধীরে হাওয়াকে কাটিয়ে পড়লো মাটিতে। এই কাগজটি এই খাতাটির উপর রেখে মাটিতে ফেলি তাহলে কি হবে বলো তো বন্ধুরা? চলো করে দেখি। খাতাটি উপরে যদি আমি কাগজটিকে রেখে ফেলি তাহলে এই দুটো একসঙ্গে পড়ছে। কারণ এই কাগজটি হালকা, যদি এমনিভাবে ফেলি তাহলে কাগজটি হাওয়াকে কাটাচ্ছে। ও যদি এটার উপরে রেখে ফেলি তাহলে হাওয়া কাটানোর কাজটা এই খাতাটা করে দিচ্ছে। সেই জন্য এই দুটো একসঙ্গে মাটিতে পড়ছে। চলো করে দেখি। আমরা শিখলাম যে সমান উচ্চতা থেকে ভারী বা হালকা জিনিস ফেলে যদি না হাওয়ার বাধা থাকে তাহলে দুটোই একসঙ্গে পৃথিবীতে পড়বে। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো লেগেছে। তোমরাও এটা হাতে কলমে করবে। টাটা, বাই বাই। আশা করি তোমাদের ভালো লেগেছে শুভর এই পরীক্ষাটা। তোমরা নিশ্চয়ই হাতে কলমে করবে। তাহলে চলো আজ আমাদের সময় শেষ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আমাদের এই ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাদের জানানোর ঠিকানা rbps.radhanagar@gmail.com কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তুমিও যদি চাও আমাদের ক্লাসে অংশ নিতে, নিশ্চয়ই অংশ নিতে পারো। হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও পাঠাতে পারো। তোমার হাতের কাছে থাকা জিনিস নিয়ে কোনো পরীক্ষা করে অঙ্কের বিষয়গুলো হাতে কলমে করে তোমরা যদি আমাদের পাঠাও, নিশ্চয়ই আমরা তা দেখাবো। আর আমাদের পুরনো ক্লাস যদি তোমরা পেতে চাও, চলে যাবে ইউটিউবে, সার্চ অপশনে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আমাদের আগের ক্লাস। তাহলে দেখা হচ্ছে আগামীকাল। খুব ভালো থাকবে সবাই। টাটা।